কিন্তু এত তাড়াতাড়ি কেন? আমাদের তো আরও দেরিতে কাজটা করতে হতো, তাই না ভাই? মিস্টার নাবিল তখন নাবিদকে সবটা খুলে বলেন। সবটা শোনার পর নাবিদের মাথায় তো দাউ দাউ করে আগুন জ্বলছে। নাবিদ তো পারছে না এক্ষুনি মেহেরাবকে খুন করে দেয়। শোন, তোকে আমি যা যা বলছি তাই তাই করবি। মিস্টার নাবিল নাবিদকে কিছু বলেন, এরপর ফোন কেটে দিয়ে একটা বাঁকা হাসি দেন। হাসপাতালের নিস্তব্ধ কেবিনে সাদা বেডের উপর শুয়ে আছে ফাইজা। মেহরাবের করা চাবুকের আঘাতে তার পুরো শরীর ক্ষতবিক্ষত, হাতাপায়ে ব্যান্ডেজ জড়ানো, চোখ দুটো অর্ধেক খোলা, যেখানে জ্বলছে প্রতিশোধের আগুন। এই আগুন নিমিষেই সব জ্বালিয়ে দিতে পারে। শরীরের জায়গায় জায়গায় ভাঙা কাপের টুকরো বিঁধেছিল কিছুক্ষণ আগে অবধি। মেহরাব তাকে এত জোরে চাবুকাঘাত করেছে যে পুরো শরীর ব্যথা বিষ হয়ে আছে। তখনই কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মিস্টার নাবিল। মেয়ের পাশে এসে দাঁড়িয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলেন। এখন কেমন লাগছে আম্মু? মিস্টার নাবিলের কথা শুনে ফাইজা তার দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে। এত মার খাওয়ার পরও কি ভালো লাগতে পারে ড্যাড? মিস্টার নাবিল মেয়ের মাথায় হাত রেখেই বলেন। চিন্তা করো না আম্মু, এবার সময় এসে গিয়েছে মেহরাবের জীবন শেষ করে দেওয়ার। ফাইজা কৌতূহলী দৃষ্টি নিয়ে মিস্টার নাবিলের দিকে তাকিয়ে আছে। ফাইজাকে এইভাবে তাকাতে দেখে মিস্টার নাবিল বাঁকা হেসে বলেন। খুব ভালোবাসে না ওই আনাইশাকে? এবার ওই ভালোবাসাকেই আমি ওর থেকে কেড়ে নেব, আর ওই মেহরাবকে আমি একেবারে শেষ করে দেব। তোমার এই কথা আমি শুরু থেকেই শুনে আসছি। কাজের কাজ তো কিছুই করতে পারছো না। এবার তোমার ড্যাড আর চাচুই কাজের কাজটা করে দেখাবে। মেহরাবের সামনে রয়েছে ল্যাপটপ, যেখানে এখন সে সকল সিসিটিভি ফুটেজ চেক করছে। ফুটেজগুলো ভালো করে দেখছে সে। তবে এটা বুঝে উঠতে পারছে না যে তার হঠাৎ কী এমন হয়েছিল যে সে আনেসের সাথে এমন করছিল। আর যখন সে আনেসের সাথে এমন ব্যবহার করছিল, তাহলে মনে কেন করতে পারছিল না? তখনই তার চোখ আটকে যায় স্টোর রুমের সামনের সিসিটিভি ফুটেজের ওপর। মেয়েরা ফুটেজটা আরেকটু জুম করে। জুম করতেই সে ঝাপসা করে দেখতে পায় ফাইজা কিসের একটা প্যাকেট তার মেয়েটির দিকে এগিয়ে দিয়েছে। ফাইজা কাজটা এতটাই সাবধানতার সাথে করেছে যে প্রথম দেখায় বোঝা কঠিন, কিন্তু একটু খেয়াল করলে ব্যাপারটা বুঝতে পারে মেহরাব। ফাইজার হাত থেকে মেয়েটি প্যাকেটটা নিয়ে তাড়াতাড়ি করে নিজের ওড়নার তলে লুকিয়ে ফেলে। মেহরাব তাদের কথা শোনার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেহরাবের খটকা লাগতেই শুরু করে। ফাইজা কি এমন মেয়েদের হাতে দিল যে মেয়েটি লুকিয়ে ওড়নার তলে নিয়ে নিল? হঠাৎই আনেশা ডুকরে কেঁদে ওঠে। মেহরাব ল্যাপটপের ওপর থেকে নজর সরিয়ে আনেশার ওপর নজর দেয়। আনেশার ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়েই বেডে শুয়ে আছে আর কাছে। মেহরাব ল্যাপটপটা বন্ধ করে কাউচ থেকে উঠে আনেশার কাছে আসে। মেহরাব আনেশার শিউরে বসে মাথায় হাত বোলাতে বোলাতে নরম স্বরে বলল। আনা, এই আনা, কি হয়েছে তোর? কাঁদছিস কেন এইভাবে? খারাপ স্বপ্ন দেখেছিস? আনা, চোখ খোল, দেখ আমি। মেহরাব আনেশাকে ডাকছে, কিন্তু আনেশা উঠছে না, বরং তার কান্নার বেগ আরও বেড়েই যাচ্ছে। আনেশাকে এভাবে কাঁদতে দেখে মেহরাব তাকে ধরে বসায়। এরপর গালে হালকা করে চাপড় দিয়ে তাকে জাগানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর আনেশা চোখ মেলে তাকায়। মেহরাবকে সামনে দেখেই আনেশা আটকে ওঠে। মেহরাবের থেকে নিজেকে ছাড়িয়ে রুমের এক কোণে গিয়ে দু হাত দিয়ে নিজের মুখটা ঢেকে নিচে বসে পড়ে। মেহরাব তো আনেশার ব্যবহারে পুরোই অবাক। মেহরাব বেড থেকে উঠে ধীর পায়ে আনেশার কাছে যায়। আনেশার সামনে এসে হাঁটু গেড়ে বসে আর তার মুখ থেকে হাত সরানোর চেষ্টা করে বলে। আনা, কি হয়েছে তোর? কাকে ভয় পাচ্ছিস? দেখ, এটা আমি, মেহরাব। তাকা আমার দিকে। আনেশা তাকাচ্ছে না। মেহরাব আবারও তাকে বলে। এই আনা, দেখ, আমি তো। আনেশা এবার ভয়ে ভয়ে বলে। আপনি আবার আমাকে মারবেন তাই না? তাই এই রুমে নিয়ে এসেছেন? আমি থাকবো না এখানে, দয়া করে আমাকে যেতে দিন। কি উল্টাপাল্টা বলছিস? আমি কেন তোকে মারতে যাব? না, আপনি আমাকে মারবেন তাই তো এই রুমে নিয়ে এসেছেন। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কাপ ভাঙিনি, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। আর কোনোদিন এমন ভুল হবে না। মেহরাব বুঝতে পারে যে আনেশা সেই বিষয় নিয়ে এখনও ট্রমাটাইজড হয়ে মেহরাব তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আনেশা তো বুঝতেই চাইছে না, বরং হাত দিয়ে মুখ ঢেকে নিজের মতো কথা বলেই যাচ্ছে। মেহরাব যতই হাতটা সরানোর চেষ্টা করছে, আনেশা ততই খাচ্ছে। উপায় না পেয়ে মেহরাব তাকে জড়িয়ে ধরে আর পিঠে আলতোভাবে হাত বোলাতে থাকে।
আনিশা ছটফট করছে মেহরাবের থেকে ছোটানোর জন্য, কিন্তু মেহরাব তাকে ছাড়ছে না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। একসময় আনিশা পুরোপুরি নিস্তেজ হয়ে যায়। মেহরাব অনুভব করতে পারছে আনিশার শরীরে তাপমাত্রা যেন বাড়ছে। মেহরাব আনিশাকে ছেড়ে দিতেই দেখতে পায় আনিশার কোনো জ্ঞান নেই। মেহরাব আনিশাকে কোলে নিয়ে বেডে শুইয়ে দেয় আর কপালে হাত দিয়ে দেখতে পায় তার আবারও জ্বর এসেছে। মেহরাব আর দেরি না করে তখনই ডক্টরকে কল করে। কি দেখলেন? হাতের ক্ষতটার জন্য ওনার বারবার শরীর কাঁপিয়ে জ্বর আসছে। ক্ষতটা গভীর না হলেও ওনার শরীর বেশ দুর্বল, যার জন্য জ্বর ছাড়ছে না। ওনার এখন প্রচুর রেস্ট নেওয়া প্রয়োজন। আচ্ছা, ডক্টর হাসান মেহরাবকে কিছু বলতে গিয়েও বললেন না। তখনই মেহরাব বলে, বলছি যে আপনি যদি ওর খাবারের একটা চার্ট করে দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, আমি ওনার খাবারের একটা চার্ট করে দেব। তাহলে এখন আসি। ওকে। এরপর ডাক্তার চলে যান। মেহরাব একটা দীর্ঘশ্বাস ফেলে আনিশার দিকে তাকায়। একদিনেই বেচারির মুখটা শুকিয়ে গেছে। স্যার, আমার কাছে এমন একটা খবর আছে যেটা শুনলে আপনার উপকার হবেই হবে। কি খবর পেলে আবার? ফোনের অপর পাশ থেকে ডক্টর হাসান মিস্টার নাবিলকে কিছু একটা বলেন, যা শুনে মিস্টার নাবিলের মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। তার মাথায় তো এখন অন্য খেলা চলছে। ওকে, রাখো। কে ফোন করেছিল ভাই? ডাক্তার হাসান। কি বললেন উনি? যা বলেছে সেটা শুনলেই তো তুই খুশি হয়ে যাবি। প্ল্যানে একটু চেঞ্জ আনতে হবে। এরপর মিস্টার নাবিল নাবিদকে সবটা খুলে বলেন, যা শুনে নাবিদের মুখে ফুটে ওঠে এক ধ্বংসের হাসি। জাহিদ তোমাকে যে রিপোর্টগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছো? জাহিদ মেহরাবের দিকে একটা রিপোর্ট এগিয়ে দিয়ে বলে, জি স্যার, এই যে রিপোর্ট, এখানে স্পষ্ট লেখা আছে আপনাকে এলএসডি ড্রাগ দেওয়া হয়েছে। আপনার রক্তে কি ড্রাগের স্যাম্পল পাওয়া গেছে? জাহিদের কথায় মেহরাব রিপোর্টটা ভালো করে দেখে। রিপোর্টে স্পষ্ট লেখা আছে তার রক্তে এলএসডি ড্রাগ পাওয়া গিয়েছে। মেহরাব বসা থেকে উঠে দাঁড়ায় আর জাহিদকে বলে এখনই গাড়ি বের করতে। মেহরাব বেশ রেগে আছে, যেটা তাকে দেখেই বোঝা যাচ্ছে। জাহিদ আর দেরি না করে গাড়ি বের করে। মেহরাব গাড়িতে বসে জাহিদকে বলে সেই হসপিটালে নিয়ে যেতে যেখানে এখন ফাইজা ভর্তি আছে। হসপিটালের করিডোর দিয়ে খুব দ্রুত পায়ে হেঁটে চলেছে মেহরাব। চোখ দুইটা লাল বর্ণ ধারণ করেছে, রাগে তার মাথা ফেটে যাচ্ছে। হঠাৎই একজনের সাথে ধাক্কা লাগে মেহরাবের। লোকটি সরি বলে চলে যায়। মেহরাব সেদিকে মাথা না ঘামিয়ে ফাইজার কেবিনের দিকে এগিয়ে যায়, কিন্তু লোকটিকে মেহরাবের কাছে খুব চেনা চেনা লাগলো। যদিও মুখটা ভালো করে দেখেনি সে, মাস্ক দিয়ে ঢাকা ছিল মুখটা, তবে হাতে একটা কাটা দাগ ছিল, যেটা মেহরাব 19 বছর আগে একজনের হাতে দেখেছিল। এসব ভাবতে ভাবতে মেহরাব কেবিনের সামনে এসে দাঁড়ায়। কেবিনের দরজা শব্দ করে খুলে ভেতরে প্রবেশ করে সে। মিস্টার নাবিল মেয়ের কাছেই বসেছিলেন। মেহরাবকে কেবিনে আসতে দেখে তিনি চটে যান, তবে চেহারায় সেটা প্রকাশ করেন না, কারণ তারা যেই গেমটা মেহরাবের সাথে খেলতে চলেছে সেটা মেহরাব ঘুণাক্ষরেও যে টের পাবে না। মেহরাব সোজা ফাইজার কাছে এসে তার হাতের ক্ষত জায়গাটা খুব শক্ত করে চেপে ধরে। ফাইজার তো যায় অবস্থা, চিৎকারও করতে পারছে না সে। চিৎকার করবেই বা কীভাবে, সেই শক্তিটুকুও তো পাচ্ছে না। মিস্টার নাবিল তাড়াতাড়ি মেহরাবের কাছে এসে তাকে ফাইজার থেকে ছাড়াতে ব্যস্ত হয়ে যান, কিন্তু মেহরাবের হাত থেকে ফাইজার হাত তিনি ছাড়াতে পারছেন না। এইদিকে ফাইজার হাত রক্তে ভিজে গিয়েছে। মেহরাব, কি করছো? ছাড়ো আমার মেয়েটাকে, ওর লাগবে তো, ছাড়ো বলছি। মেহরাব কিছুই বলে না, সে আরও শক্ত করে চেপে ধরে ফাইজার হাতটা। এবার ফাইজা নিজের শরীরে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে। হাতে ব্যথায় দম বন্ধ হয়ে আসছে তার। মিস্টার নাবিল অনেক কষ্টে মেহরাবের হাত থেকে ফাইজার হাত ছাড়ান। তিনি মেহরাবের উদ্দেশ্যে বলে, এটা কি ধরনের ব্যবহার তোমার মেহরাব? প্রথমে তো আমার মেয়েটাকে এইভাবে আঘাত করেছো, এতটা মেরেছো যে হসপিটালে ভর্তি করতে হয়েছে। এখন কি চাও আমার মেয়েটা মরে যাক? মরে গেলে তো ভালোই হতো, কিন্তু ওর এমন কই মাছের প্রাণ যে এত আঘাত করার পরও ঠিকই বেঁচে আছে। মিস্টার নাবিল আর সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে ওঠেন। মেহরাব, মুখ সামলিয়ে কথা বলো তুমি। তোমার সব কিছু আমি সহ্য করেছি বলে যে আমার মেয়েকে মেরে ফেলতে চাইবে, সেটা আমি কখনোই সহ্য করব না। কি পেয়েছোটা কি তুমি? হ্যাঁ, ওই ছোট লোক মেয়েটার জন্য তুমি ফাইজাকে আঘাত করেছো? মেহরাবও এবার চিৎকার করে ওঠে আর কেবিনের সব কিছু ভাঙতে শুরু করে। এরপর মেহরাব মিস্টার নাবিলের কাছে এসে বলে, ছোট লোক কাকে বলছেন আপনি আঙ্কেল? ও আনা, ও আমার আনা, আমার জান।
ওর গায়ে যে ফুলের টোকা দেবে তাকে আমি জানে শেষ করে দেব। আজ অবধি যে বা যারা ওর ক্ষতি করার চেষ্টা করেছে তাদের কাউকেই আমি বাঁচিয়ে রাখিনি। ফাইজা আপনার মেয়ে বলে এখনো বেঁচে আছে, নাহলে ওকেও আমি অনেক আগেই মেরে ফেলতাম। মেহরাব, ভুলে যেও না, ওই মেয়েটা তোমার পরিবারের খুনির মেয়ে। ওকে তুমি এত ছাড় দিতে পারো না। ওই মেয়েটা ওর বাবার মতোই, ওর শরীরে ওই খুনি নাভিদের রক্ত বইছে। ও তোমাকে ছেড়ে দেবে না। যখন ওর বাবাকে পেয়ে যাবে না, তখন ও নিজের উপর হওয়া এতদিনের সকল অত্যাচারের প্রতিশোধ ঠিকই নিবে। ও আমার পরিবারের খুনির মেয়ে, কিন্তু খুনি তো নয়। ওর বাবা আসলেই বাকি আর না আসলেই বাকি। ওর শেষ ঠিকানা শুধুমাত্র আমি, এই মেহরাব জেহরাইল। ওই মেয়েকে বিশ্বাস করে তুমি ভুল করেছো মেহরাব, অনেক বড় ভুল করেছো তুমি। তাই নাকি? আপনার মেয়েকে তো বিশ্বাস করেছিলাম, যার জন্য ওর সব অন্যায় মাফ করে দিয়েছি। তাও আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছে। আপনার গুণধর মেয়ে কি করেছে জানেন আপনি? কি করেছে ফাইজা? আপনার মেয়ে আমাকে এলএসডি ড্রাগ দিয়েছে যেন আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই আর আমার আনাকে আঘাত করি। ও আমারই মেনশনে গিয়ে আমাকেই ড্রাগ দিয়েছে। ও আনাকে যা নয় তাই বলে অপমান করেছে। ওকে যে আমি ছেড়ে দিয়েছি সেটা ওর সৌভাগ্য। মেহরাবের কথা শুনে মিস্টার নাবিলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করে। তিনি মনে মনে বলেন, মেহরাব কি সবটা জেনে গেল নাকি? না না, জেনে গেলে তো আমাকে এইভাবে ছেড়ে দিত না। এতক্ষণ আমার উপর আক্রমণ ঠিকই করত। আমাদের মেহরাবের সামনে স্বাভাবিক থাকতে হবে, যেন ও কোনো কিছু আন্দাজ করতে না পারে। কি হলো আঙ্কেল? আপনি জানতেন না যে আপনার মেয়ে আমাকে ড্রাগস দিচ্ছিল? মিস্টার নাবিল তোতলাতে তোতলাতে বলেন, ড্রাগ? ফাইজা ড্রাগ কোথায় পাবে? আর ও কেনই বা তোমাকে ড্রাগ দিতে যাবে? সেটা তো আপনিই ভালো জানবেন, তাই না? আমি কিভাবে জানবো? আর তোমার কোথাও ভুল হচ্ছে। মেহরাব বাঁকা হেসে নিজের ওয়েস্ট কোটের পকেট থেকে একটা কাগজ বের করে এগিয়ে দিয়ে মিস্টার নাবিলের উদ্দেশ্যে বলে, দেখুন, মেডিকেল রিপোর্টটা তো আর মিথ্যা হবে না। আর আপনি একজন ডক্টর, ভালো করেই জানবেন যে রিপোর্টটা ঠিক আছে কি না। মিস্টার নাবিল মেহরাবের হাত থেকে রিপোর্টটা নিয়ে দেখতে লাগে। রিপোর্টে স্পষ্ট লেখা আছে মেহরাবের রক্তে ড্রাগস পাওয়া গিয়েছে। কি হলো আঙ্কেল, বলুন কিছু। চুপ করে আছেন কেন? রিপোর্টটা কি ভুল? মিস্টার নাবিল কপালের ঘাম মুছে কিছু বলতেই যাবে তার আগে মেহরাব বলে, কেবিনে এসি চলছে, কেবিনে টেম্পারেচারও কম। তা আপনি ঘামছেন কেন আঙ্কেল? ওই গরম লাগছে আমার। সত্যি? মেহরাবের সন্ধিহান কণ্ঠ শুনে মিস্টার নাবিল নিজেকে শক্ত করে দৃঢ় কণ্ঠে বলে, দেখো মেহরাব, আমি সত্যি বলছি যে ওই ড্রাগটা ফাইজা কোথায় পেয়েছে তা আমি জানি না। জানলে তো আমি নিজেই ওর থেকে কেড়ে নিতাম। ও যে কি করে বেড়ায় সেটার খবর রাখা আমার সময় হয়ে উঠছে না। তুমি তো ভালো করেই জানো যে আমার পেশেন্টের কেমন চাপ। তাছাড়াও ওর ভাইও দেশে থাকে না যে ওকে দেখে শুনে রাখবে। কিন্তু আমার তো মনে হচ্ছে না যে আপনি কিছুই জানেন না। আপনার মেয়ে কোথায় কি করে বেড়াচ্ছে সেটা আপনি জানবেন না? এতটা কেয়ারলেস তো আপনি নন আঙ্কেল। মিস্টার নাবিল বুঝতে পারছেন যে মেহরাব তাকে সন্দেহ করছে, তাই কথা ঘোরানোর জন্য মিস্টার নাবিল বলেন, বা মেহরাব, বা তুমি এখন আমাকেও সন্দেহ করতে শুরু করেছো? যেই আমি এতগুলো বছর নিজের সন্তানের মতো করে তোমার খেয়াল রেখেছি, আগলে রেখেছি, কখনো আলাদা চোখে দেখিনি, সেই তুমি এখন আমাকে সন্দেহ করছো? নিজের জানের তোয়াক্কা না করে তোমাকে ওই নাভিদের থেকে বাঁচিয়েছি। আমি যদি ওই দিন ঠিক সময় না যেতাম তাহলে তুমি এই পৃথিবীতে থাকতে না। নিজের বাড়ির সাথে সাথে তুমিও জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। আজকে তোমার কোনো অস্তিত্বই থাকতো না মেহরাব। তোমার জন্য আমি কি করেছি তুমিই বলো। তুমি যা যা বলেছ তাই করেছি। নিজের বন্ধুর খুনির মেয়ের খেয়াল পর্যন্ত রেখেছি। তোমার প্রত্যেকটা কাজে তোমার সাথে থেকেছি নির্দ্বিধায়। আর আজকে সেই তুমি আমাকে এভাবে বলছো? সত্যি এই পৃথিবীতে কারোর জন্যই বেশি কিছু করতে নেই। সম্মান তো পাওয়া যায় না, বরং তিরস্কার পেতে হচ্ছে আজকে। বলে মিস্টার নাবিল কষ্ট পাওয়ার নাটক করে ফাইজার কাছে যান। ফাইজার কাছে গিয়ে তাকে চোখে কিছু ইশারা করেন। এরপর মেডিসিন আর ব্যান্ডেজ এনে মেয়ের হাতে ব্যান্ডেজ করে দেন। ব্যান্ডেজ করা শেষে মেহরাবের দিকে ঘুরে বলেন, মেহরাব, এখন তোমাকে যাই বোঝাই না কেন, কোনো কিছুই বুঝবে না তুমি। কারণ এখন তোমার মন ওই মেয়েটা দখল করে নিয়েছে।
তাই ওকে ছাড়া বাকি সবাইকে তোমার মিথ্যাবাদী মনে হচ্ছে। কিন্তু আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি কখনোই ভাবিনি যে তুমিও একদিন এভাবে বদলে যাবে। আমারই ভুল। যাই হোক, এখন তুমি আসতে পারো। আর তোমার যদি আমাকে দোষী মনে হয় তাহলে তুমি আমাকে যা শাস্তি দিতে পারো দাও, আমার কোনো কিছুই বলার নেই। মেহরাব চুপ করে কিছুক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে থাকে। মেহরাব বুঝতে পারছে না যে সে কি করবে। ফাইজা যে তাকে ড্রাগ দিয়েছে এটার স্পষ্ট প্রমাণ তার কাছে আছে। তবে এটাও ঠিক যে মিস্টার নাবিলও তো সবসময় নিজের কাজে ব্যস্ত থাকেন, তাই তো ছোট থেকেই তাদেরকে সেভাবে সময় দিতে পারেনি। মেহরাবও তো ছোট থেকে মিস্টার নাবিলের বাড়িতে থেকেই মানুষ হয়েছে। সব তো তার চোখের সামনেই ঘটেছে। অনেক অন্যায় ফাইজা ছোটবেলায় করেছে, যার বেশিরভাগই মিস্টার নাবিলের অজানা ছিল। কারণ ফারদিন নিজের বোনের সব দোষ আড়াল করেছে ছোট থেকেই। বোন বলতে পাগল ছিল ছেলেটা। আর এখন বড় হয়ে ফাইজা কোথায় কোথায় কি অন্যায় করে বেড়াচ্ছে সেটা না মিস্টার নাবিলের জানার কথা, আর না ফারদিনের। ফারদিন দেশে থাকলে হয়তো বোনের ওপর নজরটা রাখতে পারত, কিন্তু সেও তো বাবার মতোই বিরামহীন কাজকে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে। তারও তো নিঃশ্বাস নেওয়ার সময় হয় না, তো অত দূর থেকে বোনের নজরে কিভাবে রাখবে। মেহরাব আর কিছু না বলে কেবিন থেকে বের হয়ে যায়। মেহরাব বের হওয়ার সাথে সাথেই মিস্টার নাবিল নিজের ফোন বের করে কাউকে কিছু একটা টেক্সট করেন। এরপর মুখে একটা বাঁকা হাসি দিয়ে বলেন, নাও দ্য গেম ইজ স্টার্ট মেহরাব। খেলা তো শুরু হয়ে গিয়েছে। তুমি আমার মেয়েকে ঠিক যেভাবে আঘাত করেছো না, তার থেকেও বেশি আঘাত আমি তোমাকে আর তোমার ভালোবাসাকে করব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মেহরাব জেহরায়েল। জাহিদ, গাড়ি শপিং মলের দিকে ঘোরাও। কেন স্যার? কিছু কেনাকাটা করবো তাই। ওকে স্যার। বলে জাহিদ গাড়ি ঘুরিয়ে শপিং মলের দিকে নেয়। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামে একটা বড় শপিং মলের সামনে। মেহরাব গাড়ি থেকে নেমে পা বাড়ায় শপিং মলের ভেতরে। শপিং মলে ঢুকেই পা বাড়ায় লেডিস কর্নারের দিকে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে হাত ভর্তি ব্যাগ নিয়ে বের হয় মেহরাব। জাহিদ গাড়ির কাছেই ছিল। জাহিদও মেহরাবের সাথে যেতে চাইছিল, কিন্তু মেহরাবই তাকে বারণ করেছিল তার সাথে যেতে। জাহিদ মেহরাবের হাত থেকে ব্যাগগুলো নিয়ে গাড়ির ডিকিতে তোলে। মেহরাব ফ্রন্ট সিটে গিয়ে বসে। এরপর জাহিদ গাড়ি স্টার্ট দেয়। ম্যানশনে পৌঁছেই জাহিদকে দিয়ে সব ব্যাগগুলো নিজের রুমে নিয়ে যায়। জাহিদ ব্যাগগুলো মেহরাবের রুমে দিয়েই বের হয়ে যায়। মেহরাব তাকে একটা গুরুত্বপূর্ণ কাজ দিয়েছে। জাহিদ বের হয়ে যাওয়ার পর মেহরাব রুমের দরজা বন্ধ করে দেয়। আনেশার ঘুমোচ্ছে, এখন তার রেস্টের প্রয়োজন। রুমে একা একা থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গিয়েছে বুঝতেই পারেনি আনাইশা। মেহরাব একবার আনেশার দিকে তাকিয়ে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে ফার্স্ট এড বক্সটা নিয়ে কাউচে বসে। কেবিনের সব কিছু ভাঙচুর করার ফলে তার হাতটা একটু কেটে গিয়েছিল। হাতে ঔষধ লাগিয়ে ব্যাগগুলো সব নিজের ক্লোজেটে সুন্দর করে গুছিয়ে রাখে। এরপর আনাসার কাছে এসে আলতো করে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, আনা, আনা ওঠ, সন্ধ্যা হয়ে গেল, লাঞ্চও করিসনি। উঠ উঠ, এমনিতেই প্রেশার লো, সারাদিন খাবার না খেলে শরীর আরো খারাপ করবে। মেহরাবের ডাকে আনাসা ওঠে না। মেহরাব আবারও নরম স্বরে তাকে ডাকতে থাকে, আনা ওঠ, খাবি না নাকি? এবার না উঠলে কিন্তু মান খাবি। উঠ, কি হলো, উঠছিস না কেন? আনাসা একটু নড়ে চড়ে আবারও ঘুমিয়ে যায়। মেহরাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই মেয়ে এত ঘুমায় কিভাবে? তখনই দরজায় টোকা পড়ে। মেহরাব উঠে গিয়ে দরজা খোলে। একজন মেয়ের এসেছে আনাসার জন্য ট্রে ভর্তি খাবার নিয়ে। মেহরাব মেয়েদের হাত থেকে খাবারটা নিয়ে দরজা আটকে দেয়। ডক্টর আনাসার জন্য যে যে খাবারের চার্ট করে দিয়েছিল, মেহরাবও সেই খাবার তার জন্য এনেছে। মেহরাব ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে আবারও আনাসাকে ডাকতে থাকে। কিছুক্ষণ ডাকার পর আনিশা উঠে পড়ে। চোখ ডলতে ডলতে সামনে তাকাতেই দেখতে পায় মেহরাব দাঁড়িয়ে আছে। মেহরাবকে দেখে আনিশার অজানা কারণে খুব ভয় লাগছে। আনিশা তাড়াতাড়ি করে বেড থেকে নেমে যায় আর দ্রুত পায়ে দরজার দিকে এগোয়। তখনই মেহরাব তার নরম হাতখানা খপ করে ধরে ফেলে আর আনিশাকে নিজের সামনে এনে দাঁড় করায়। আনিশা ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে, ঠিকমতো মেহরাবের দিকে তাকাতেও পারছে না। আনিশাকে এমন করে ভয় পেতে দেখে কেন জানি মেহরাবের হাসি পাচ্ছে। মেহরাব হাসলো, তবে সেটা মুখে প্রকাশ পেল না। মেহরাব জেহরায়েল, যার পাষাণ হৃদয়ে দয়া মায়া ভালোবাসা কিছুই নেই, সে হাসতে জানে না। সে মেহরাব জেহরায়েলের নাকি হাসি পাচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পিচ্ছি মেয়েটাকে দেখে। মেহরাব রাজবাড়ি কণ্ঠে বলে, কোথায় যাচ্ছিলি তুই?
মেহরাবের এই রাশভারী কণ্ঠ শুনে আনিশার ভয় আরও বেড়ে যায়, কারণ মেহরাব যখন অনেক বেশি রেগে থাকে তখন সে একইভাবে কথা বলে। তাহলে কি মেহরাব এখন তাকে আবারও মারবে? এমনিতেই সে অসুস্থ, এখন যদি মেহরাব তাকে আবারও মারে তাহলে তার অস্তিত্ব কি খুঁজে পাওয়া যাবে? মেহরাব আলতো হাতে আনিশার থুতনি ধরে মুখটা উঁচু করে। আনিশা চোখ বন্ধ করে আছে, তার বেশ ভয় লাগছে। মেহরাব হয়তো এখনই তাকে মারবে। মেহরাব গম্ভীর স্বরে বলে ওঠে। চোখ খোল। মেহরাবের কথায় আনিশার চোখ তো খোলেই না, বরং আরো শক্ত করে চোখ বন্ধ করে ফেলে। মেহরাব আবারও বলে। চোখ খোল। আনিশা তাও চোখ খোলে না। মেহরাব এবার আরো গম্ভীর স্বরে বলে। কি হলো, চোখ খুলতে বললাম না? চোখ খোল।